আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তোমরা ভালো থাকো এই দোয়াই করি আমি। আমার জন্যও দোয়া করবে, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি এবং তোমাদের সামনে সপ্তাহে 3 দিনই আসতে পারি। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আমি নাজরিন আক্তার কেয়া, সহকারী শিক্ষক, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, তালা, সাতক্ষীরা। তোমরা তো জেনে জানোই আমি কে, কিভাবে আসি, যারা নিয়মিত দেখো। তো প্রথমেই বলে দিই কি, মুখস্থ একেবারে। তোমরাও বলবে ম্যাম এখন এই কথাটাই বলবে, তাই না? ক্লাসগুলো বেশি বেশি করে দেখো, সবাইকে দেখার সুযোগ করে দাও, বেশি করে শেয়ার করে দাও, বেশি করে কমেন্টস করো, এবং যারা ক্লাসগুলো দেখতে পারবে না তারা আমার এই ক্লাসের রেকর্ডটা দেখে নিও। এবং আমার ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটাতে সার্চ করলেই তোমরা আগের যে ক্লাসগুলো সেগুলো দেখতে পাবে। হয়তো বা ফেসবুকে একটু কিংবা সাতক্ষীরা অনলাইন স্কুলেও দেখতে পাবে, কিন্তু একটু খুঁজতে দেরি হয়ে যাবে। কিন্তু আমার নাজরিন আক্তার কেয়া আমার যে হচ্ছে ইউটিউব আছে, চ্যানেল আছে, সেইখানে তোমরা যদি নাও তাহলে দেখো, তাহলে খুব তাড়াতাড়ি সবগুলো ক্লাস, যতগুলো ক্লাস আছে সবই তোমরা দেখতে পাবে। তো সব ক্লাসগুলো তোমরা দেখে নিও, যেগুলো সমস্যা আছে। আর আবারও বলছি, যেগুলো তোমাদের প্রয়োজন আমাকে একটু জানিয়ে দিও যে এই ক্লাসগুলো আমাদের প্রয়োজন। তাহলে চলো, আমরা গতদিন আসলে কি পড়েছিলাম মনে আছে তোমাদের নিশ্চয়। আজ আমি কিন্তু তোমাদের বায়োলজি ক্লাস নেব। আমরা গতদিন মাইটোসিসের যে পর্যায়গুলো, এই পর্যায়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ আমরা কিছু সামনে যতটুকু পারি আমরা এগিয়ে যাই। আমরা এখন মাইটোসিসের গুরুত্বটা নিয়ে আলোচনা করব। আমাদের এখনকার পাঠ শিরোনাম মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব ও মিয়োসিস, আমরা আজকে এই দুটো নিয়ে আলোচনা করব। ও মিয়োসিস এবং মিয়োসিস, এই দুটো নিয়ে আমরা আজকে আলোচনা করব যতটুকু পারি, ঠিক আছে? অনেক না, আমরা অল্প অল্প করেই পড়বো, অল্প অল্প করে আমরা আয়ত্ত করব, কিন্তু আমরা সুন্দর করে পড়বো, সুন্দর করে খেয়াল করব। আমি কি বলছি কথাগুলো তোমরা খেয়াল করবে। অনেকেই হয়তো বা ভাবছো কি হবে দেখে, রিডিং পড়ে নেব, মুখস্থ করে নেব। না, অনেক কিছুই বোঝার আছে, অনেক কিছুই জানার আছে, যেগুলো মূলত নিজে নিজে পড়ে যতটুকু না হয়, অন্যের মুখ থেকে শুনে সেটা কিন্তু মনে থাকে বেশি। দেখবে তোমার কোনো বান্ধবীর কাছে কোনো গল্প শুনলে সেটা মনে থাকে, আরেকজনের কাছে গল্প করতে পারো, তাই না? ঠিক তেমন তুমি নিজে নিজে বইটা পড়ে যতটুকু মনে রাখতে পারবে, ঠিক আরেকজনের কাছ থেকে শুনে, একজন শিক্ষকের কাছ থেকে শুনে, কিংবা বড় কোনো ভাই কিংবা বোনদের কাছ থেকে ভালো করে বুঝে নিয়ে সেটা কিন্তু বেশি বেশি আয়ত্ত করতে পারবে এবং খুব তাড়াতাড়ি করতে পারবে। এটা তোমার জন্য ইজি হয়ে যাবে। তাহলে চলো, মাইটোসিসের গুরুত্ব আসলে কি? মাইটোসিসের গুরুত্ব অপরিসীম, যা বলে শেষ করা যাবে না। মানে অনেক অনেক মাইটোসিসের গুরুত্ব অনেক। ধরো এই যে মাইটোসিস প্রক্রিয়ায় যে কোষ বিভাজন হয়, তার প্রতিটি কোষের নিউক্লিয়াস, সাইটোপ্লাজমের আকার, সাইটোপ্লাজমের আয়তন, পরিমাণগত ভারসাম্য, এই সব কিছুই কিন্তু একটা কোষের ভারসাম্য রক্ষা করে। আর এর ফলে কি হয়, বহুকোষী জীবের কিন্তু দৈহিক বৃদ্ধি ঘটে, প্রস্থে বৃদ্ধি ঘটে, অনেক কিছু হয়। এই যে একটা কোষই কিন্তু বারবার বিভাজিত হচ্ছে, তাই না? আমাদের জীবনের শুরু হয় কিভাবে? মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে, এই একটি কোষ থেকে, অর্থাৎ গ্যামেট সৃষ্টির মাধ্যমে, অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলে যে জাইগোটটা তৈরি করে, সেটা কিন্তু একটা মাত্র কোষ। এই একটা কোষ বিভাজিত হতে হতে একসময় অনেক বড় বহুকোষী জীবের জন্ম হয়, মানে পরিণত হয়। অর্থাৎ একটা বিশাল বট গাছ, বিশাল একটা গাছ, এই যে আমরা একটা মানুষ, এরকম কিন্তু আমাদের এই একটা কোষ থেকে বিভাজিত হতে হতে, এবং সেটা কোন ভাবে, সেটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হতে হতে একসময় বিশাল আকার একটা পরিণত একটা দেহ ধারণ করে। দেখো, একটি থেকে দুটি থেকে চারটি, এভাবেই কিন্তু সৃষ্টি হতে হতে একটা পূর্ণ জীবের সৃষ্টি হয়ে যায়। একটা পূর্ণ জীব, যেমন শিশু, মানুষের ক্ষেত্রে যদি বলি,
কি হয়েছে, একটা একটা বাবু হয়েছে, কার এটা কি, এটা শিশু, এরপর থেকে কিশোর, তারপরে কি, তারপরে যুবক, অর্থাৎ এরপরে কি সে পরিণত বয়সে চলে আসে। তার মানে প্রথমেই কিন্তু পরিণত অবস্থায় থাকে না। ভ্রূণে কি পরিণত অবস্থায় থাকে? ভ্রূণ যখন শুরু হয় তখন কি সেখানে পরিণত অবস্থা থাকে না, প্রথমে কেবলই শুরু হয়, তারপর আস্তে 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 হাত পা নখ চুল চোখ কত কিছু হয়ে যায়, তাই না? ঠিক তেমন এই একটা কোষ থেকে দুটো, দুটো থেকে চারটা, এভাবে সৃষ্টি হতে হতে একটা পূর্ণ জীবে পরিণত হয়। আবার তোমাদের মনে হতে পারে কিংবা অনেকের মনে হতে পারে যে এইভাবে বিভাজিত হতে হতে, আর যেহেতু মাইটোসিস কোষ বিভাজনটা একটু দেরিতে হয়, অ্যামাইটোসিসের মতো অত প্রত্যক্ষ না, তাড়াতাড়ি না, তাহলে তো অনেক সময়ের বিষয়। কেন না, আসলে তা নয়। ধরো মানুষের কিন্তু একটা পরিণত মানুষের দেহে কিন্তু প্রায় 30 ট্রিলিয়ন কোষ আছে। 30 ট্রিলিয়ন, বুঝতে পারছো? কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন কোষ আছে। তাহলে এই কোষগুলো যদি অনেক সময় ধরে হতো তাহলে কত সময় লেগে যেত না, এগুলো খুব দ্রুত হয় এবং লম্বা সময়ের প্রয়োজন হয় না। আর এগুলো বৃদ্ধির জন্য আমাদের যে পুষ্টির প্রয়োজন, এই পুষ্টিগুলো আমাদের দেহে সঠিকভাবে সরবরাহ হয় এবং একটা পূর্ণ জীব সৃষ্টি হয়ে যায়। দেখো মাইটোসিস তৈরি মানে মাত্র বিভাজন, মাইটোসিস যেগুলো প্রতিবার বিভাজনের জন্য একদিন করে সময় লাগে, তবে 40 থেকে 50 দিনের মাথায় মানব দেহের জন্য প্রয়োজনীয় সংখ্যক কোষ তৈরি হয়ে যাবে। মাইটোসিস তৈরি হতে অপত্য কোষ ক্রোমোজোমের সংখ্যা, গুণাগুণ সবকিছু কিন্তু একই রকম থাকে। অর্থাৎ একটা মাইটোসিস কোষ বিভাজনের ভেতরে মনে করে এখানে 4টা ক্রোমোজোম আছে, তাহলে এটা বিভাজিত হলে এইখানেও 4টা ক্রোমোজোম হবে, এখানেও 4টা ক্রোমোজোম হবে। অর্থাৎ এই মাতৃকোষে যা ছিল অপত্য কোষের ক্ষেত্রেও কিন্তু তাই হবে। অর্থাৎ গুণাগুণ সবকিছুই অক্ষুণ্ণ থাকে। আর মাইটোসিসের ফলেই কিন্তু কোষের উৎপত্তি হয়, জীবের বৈশিষ্ট্য, গুণগত স্থিতিশীলতা সবকিছুই সম্পন্ন থাকে। এক কথায় সবকিছুই বজায় থাকে সুন্দর রূপে। তবে একটা কথা আছে, এই কোষ বিভাজনটা যদি একটা নিয়ন্ত্রিত কিন্তু একটা পদ্ধতি, কোনো কারণে যদি সেটা অস্বাভাবিক হয়ে যায়, অনিয়ন্ত্রিত হয়ে যায়, তখন কিন্তু সেখানে টিউমার তৈরি হতে পারে। তখন কি হয়, টিউমার হতে পারে, এমনকি সেই টিউমার থেকে ক্যান্সারও হতে পারে। টিউমার, ক্যান্সার শব্দগুলো কিন্তু তোমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ, মানে পরিচিত। তোমরা সবাই মোটামুটি জানো আজকাল অনেক ধরনের টিউমার আছে, অনেক ধরনের ক্যান্সার আছে। তো এইগুলো আসলে কি, এইগুলো আসলে কোষের একটা অস্বাভাবিক অবস্থা। এইগুলো কি, কোষের একটা অস্বাভাবিক অবস্থা, অনিয়ন্ত্রিত অবস্থা। অর্থাৎ একটা কোষের কিন্তু নিয়ন্ত্রণ আছে যে এতগুলো পর্যন্তই হবে, কিন্তু সেটা যদি হঠাৎ করে সেটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কোনো কারণে অস্বাভাবিক হয়ে যায়, তখন সেটা বাড়তে বাড়তে তার বেশি বড় হয়ে যায় এবং সেই জায়গাটাতে কি হয়, টিউমার সৃষ্টি হয়। আর এই টিউমার যদি প্রাণঘাতী হয়, বিভিন্ন ধরনের টিউমার আছে, প্রাণঘাতী যদি হয় তাহলে সেটা কি হয়, ক্যান্সার হতে পারে। আর ক্যান্সার কোষ মূলত নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনেরই একটা ফল। ক্যান্সার কি, ক্যান্সার হচ্ছে, ক্যান্সারের যে কোষটা এটা হচ্ছে নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষের একটা, কোষ বিভাজনের একটা ফল। বিভিন্ন গবেষণায় বিভিন্ন বিজ্ঞানীরা দেখেছেন যে বিভিন্ন রোগ জীবাণু, কেমিক্যাল অথবা তেজস্ক্রিয়তা এইসবের জন্য, এইসবের কারণে কিন্তু ক্যান্সার কোষ সৃষ্টি হয়। অর্থাৎ এইগুলো ক্যান্সার কোষ সৃষ্টি করতে সহায়তা করে। আর বিভিন্ন ধরনের হাজার হাজার জিন ক্যান্সার কোষ তৈরিতে শনাক্ত হয়েছে। উদাহরণস্বরূপ দেখো বইয়ে তোমাদের যেটা দেওয়া আছে সেটাই আমি বলছি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 জিন আছে, নামের দুটি জিন আছে। যেই জিন থেকে কিছু প্রোটিন সৃষ্টি হয়, যেই প্রোটিনগুলো আমাদের কোষ বিভাজনের নিয়ন্ত্রক যে প্রোটিন আছে সেই প্রোটিনগুলোকে নষ্ট করে দেয়। কোষ বিভাজনের জন্য আমাদের কিছু প্রোটিন আছে, এগুলো নিয়ন্ত্রণ করে যে না তোমাকে আর বাড়তে দেওয়া যাবে না। কিন্তু ওই যে প্যাপিলোমা ভাইরাসের, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে E6 এবং E7 এর জিন আছে, সেই জিন থেকে আবার কিছু প্রোটিন বের হয় বা তৈরি হয়। সেইগুলো কি করে, ওই ভালো জিনগুলোকে, মানে ওই প্রোটিনের অণুগুলোকে নষ্ট করে দেয়। তার ফলে কি হয়, তার ফলে সেখানে
সেখানকার স্থানচ্যুত হয়ে যায়, সেই প্রোটিন অণুগুলো স্থানচ্যুত হয়ে যায়, ওখানে আর থাকতে পারে না, নষ্ট হয়ে যায় কোনো কারণে, চলে যায় অন্য কোথাও, এরকম হয়। ফলে কি হয়, সেখানকার নিয়ন্ত্রণটা নষ্ট হয়ে যায় এবং সেখানে আস্তে আস্তে টিউমার তৈরি হয়, অর্থাৎ কোষের বৃদ্ধি হয় এবং ওই জায়গাটা কি হয়, ওই জায়গায় জরায়ুর মুখে টিউমারটা তৈরি হয়। ওর কারণে কি হয়, জরায়ুর মুখে, মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু আজকাল জরায়ুর মুখে টিউমারটা মানে একেবারে সচরাচর অ্যাভেলেবল যেন হয়ে যাচ্ছে দিন দিন। আগে যতটা কম না ছিল, এখন আস্তে আস্তে ততটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে সেই টিউমারটা কিন্তু ওই কারণে হয়ে থাকে। তাহলে অনেক সময় যদি এই দুটি জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়ে যায়, অর্থাৎ পোষক যে কোষ তার সাথে যদি একত্রিত হয়ে যায়, তখন কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুগুলোর কাজ বন্ধ করে দেয়, সৃষ্টি হয় ক্যান্সার কোষ কিংবা ক্যান্সার। আর আমরা তো অনেক ধরনের ক্যান্সার সম্পর্কে অবগত, আমরা জানি যে আমাদের ফুসফুসে ক্যান্সার হয়, লিভারে হয়, মস্তিষ্কে হয়, স্তনে হয়, ত্বকে হয়, কোলন হয়, জরায়ু, বিভিন্ন জায়গায় হতে পারে এটা। তো এই যেমন গুরুত্ব, মানে আসলে মাইটোসিসের গুরুত্ব অপরিসীম। যদি এইটা কোনো কারণে এরকম ব্যাঘাত ঘটে, তাহলে দেখো আমাদের কত বড় ক্ষতিও হয়ে যেতে পারে, আমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়তে পারি। তাই আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে যে কিভাবে চললে আমাদের চলাফেরাটাকে নিয়ন্ত্রণের ভিতর আনতে হবে। খাওয়া দাওয়া থেকে শুরু করে চলাফেরা, ঘুম, সবকিছুতেই আমাদের একটা নিয়ন্ত্রণের ভিতর রাখতে হবে। তাহলে আমরা মোটামুটি আমরা এখান থেকে কিছুটা হলে উত্তরণের পথ বের করতে পারবো। যদিও সবকিছুর মালিক আল্লাহ, উপর আল্লাহ, যে ধর্মে আমরা থাকি সেই ধর্মের মানে তাদের হচ্ছে প্রতিপালক, কিন্তু তারপরে আমরা সচেতন থাকবো, সচেতনতাই সবকিছু। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের মাইটোসিসের গুরুত্ব। আমরা আর একটা কি লিখেছিলাম পাঠ শিরোনামে, যে মিওসিস নিয়ে আলোচনা করব। তো আমরা এখন মিওসিসটা নিয়ে আলোচনা করি। মিওসিসটা আসলে কি? মিওসিস বিভাজন হচ্ছে আমরা যেরকম দেখেছি যে মাইটোসিস কোষ বিভাজনটা একবার হচ্ছে, এটা অপত্য কোষ, এটা বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ, এটা মাতৃকোষ, এটা বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করছে, এটা হচ্ছে মাতৃকোষ। মনে করো এখানে দুটো হচ্ছে ক্রোমোজোম আছে, এটা বিভাজিত হয়ে এখানেও ঠিক এইরকমই হচ্ছে। কিন্তু মিওসিসের ক্ষেত্রে কিন্তু একেবারেই আলাদা। মিওসিস কোষ বিভাজনটা পরপর, অর্থাৎ এই মিওসিস কোষ বিভাজনের এক চক্রে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসটা পরপর দুইবার বিভাজিত হয়। কয়বার বিভাজিত হয়? দুইবার বিভাজিত হয়। প্রথমবার নিউক্লিয়াসের ক্রোমোজোমের পরিমাণ অর্ধেক হয়ে যায়। প্রথমবার কি হয়, যদি আমরা এইটা ধরি যে এটা মাতৃকোষ, প্রথমবার অর্ধেক হয়ে যাবে, এই যে এন হয়ে যাবে, দুটো এন ছিল সেটা এন হয়ে যাবে। প্রথমবার এই নিউক্লিয়াস, এই মিওসিসের নিউক্লিয়াসটা পরপর দুবার বিভাজিত হবে। প্রথমবার বিভাজনের সময় যে ক্রোমোজোম সংখ্যা আছে, এই ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হবে। এটা কি? এটা কিন্তু ক্রোমোজোম সংখ্যা। এই ভেতরের সংখ্যাটা কি? ক্রোমোজোম সংখ্যা। এটা কিন্তু নিউক্লিয়াস। এইটা কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম আছে, মনে করে এখানে দুটো ক্রোমোজোম আছে। প্রথমবার বিভাজনের সময় ক্রোমোজোমটা অর্ধেক হয়ে গেল, একটা করে হয়ে গেল। এরপর আবার বিভাজিত হবে এটা, এরপর আবার কি বিভাজিত হবে? আবার বিভাজিত হবে। আবার বিভাজিত হয়ে কি করবে? এই বিভাজনে অর্ধেক হয়ে যাবে। এবার দ্বিতীয়বার তার প্রতিটি আবার দুটি কোষে বিভাজিত হবে। অর্থাৎ এরপরে যখন আবার বিভাজিত হবে, তখন এখানে মাইটোসিসের অনুরূপ হবে। তখন এখানে কি হবে? মাইটোসিসের অনুরূপ হবে। অর্থাৎ এই বিভাজনটাতে এই একই রকম হবে, এন থেকে যাবে, এর আর অর্ধেক হবে না, কিন্তু এর আর অর্ধেক হবে না। তাহলে আমরা কি পেলাম? যে মিওসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লিয়াসের নিউক্লিয়াসটা পরপর দুবার বিভাজিত হয়, অর্থাৎ ক্রোমোজোমটা প্রথমবার অর্ধেক হয় এবং দ্বিতীয়বার সেই মাতৃকোষের সমান থেকে যায়। এবং সব মিলিয়ে একেবারে লাস্ট পরিমাণ, তখন সব মিলিয়ে চূড়ান্ত ফলাফল কি আসে? চূড়ান্ত ফলাফলে যেটা আমরা পাই সেটা হচ্ছে এর ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। একেবারে চূড়ান্ত ফলাফল এটা। প্রথম বিভাজিত হয়ে এর অর্ধেক হলো, দ্বিতীয়বার বিভাজিত হয়ে আবার এর সমান হলো। এর মাতৃকোষ কিন্তু এটা, এর মাতৃকোষ কিন্তু এটা, এর মাতৃকোষ এটা, এর মাতৃকোষ এটা, আর এদের মাতৃকোষ হচ্ছে এটা। তাহলে প্রথমবার ক্রোমোজোম অর্ধেক হলো, পরের বার যে সমান হলো। কিন্তু আমি যদি মোট ফলাফল খুঁজি, যে আমাদের মাইটোসিসে যেরকম এই যে 2n থেকে গেল, তাহলে এর মোট ফলাফল যদি খুঁজি, তাহলে এর অর্ধেক হয়ে গেল।
তাহলে অপত্য ক্রোমোজোম সংখ্যাটা কি হলো, অর্ধেক হলো, অর্থাৎ হ্রাস পেয়ে গেল। একেবারে মা থেকে যদি শুরু করি আমরা, তাহলে এর অর্ধেক হয়ে গেল, তার মানে হ্রাস পেয়ে গেল। তাহলে যেগুলোর প্রতিটি মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে, তাই এই মিওসিসকে তাই বলবো আমরা হ্রাসমূলক বিভাজন। তাই মিওসিসকে বলবো আমরা হ্রাসমূলক বিভাজন। আমি কি বোঝাতে পেরেছি তোমাদের? তোমরা কি ক্লিয়ার হয়েছ? একেবারেই সহজ যে মিওসিস কোষ বিভাজনে এর নিউক্লিয়াসটা পরপর দুবার বিভাজিত হয়। একবার বিভাজিত হয়ে প্রথম চক্রে যে বিভাজন হবে, সেই বিভাজনে এর মাতৃকোষের সমান ক্রোমোজোম যেটা, সেটা অর্ধেক হবে। দ্বিতীয় বিভাজনে সমান হবে, কিন্তু মোট যখন আমরা যোগফল বের করবো, তখন লাস্ট পর্যায়ে দেখবো যে প্রথম যে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা ছিল, সেটা তার অর্ধেক হয়েছে। তাই আমরা মিওসিস কোষ বিভাজনকে বলবো কি, হ্রাসমূলক বিভাজন। তাই একে আমরা কি বলবো, হ্রাসমূলক বিভাজন। এখন হচ্ছে কথা, তোমরা প্রশ্ন করতে পারো যে ম্যাম কেন এটা হয়, কেন অর্ধেক হচ্ছে, কেন মাইটোসিসের মতো দ্বিগুণ হচ্ছে না, মানে সমান সমান থাকছে না? হ্যাঁ, এরও কারণ আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আমরা জানি যে দেখো, এই যে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এইটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। একটা গাছ সে শুরু থেকে মাইটোসিসের পদ্ধতিতে কি হচ্ছে, প্রস্থে বৃদ্ধি হচ্ছে, দৈর্ঘ্যে বৃদ্ধি হচ্ছে। কারণ কি, দ্বিগুণ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দ্বিগুণ হয়ে যাচ্ছে। একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এইভাবে দ্বিগুণ হয়ে যাচ্ছে। কিন্তু এইটার কি হচ্ছে, এটার ক্রোমোজোম গুলো আস্তে আস্তে অর্ধেক হয়ে যাচ্ছে। এর কারণ অবশ্যই আছে। এর কারণ হচ্ছে যে বৃদ্ধি এবং অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। বৃদ্ধি অর্থাৎ একটা গাছের এরকম বৃদ্ধি পাবে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এটা মোটা হচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এর জন্য কিসের প্রয়োজন? এর জন্য প্রয়োজন মাইটোসিস কোষ বিভাজন। একেবারে মাইটোসিস কোষ বিভাজন প্রয়োজন। এটা কেন প্রয়োজন? এটা বৃদ্ধি এবং অযৌন জননের জন্য। কিন্তু আমরা বিপরীতে যদি আসি, আমরা জনন দুই রকম করেছিলাম, একটা যৌন জনন এবং একটা অযৌন জনন। যদি যৌন জননের ক্ষেত্রে আমরা আসি, যৌন জননের ক্ষেত্রে কি প্রয়োজন হয়? দুটো আলাদা আলাদা কি প্রয়োজন হয়? আলাদা আলাদা জনন কোষ প্রয়োজন হয়। অর্থাৎ একটা পুং জনন কোষ প্রয়োজন হয়। মনে করো এটা হচ্ছে একটা পুং জনন কোষ, এটা হচ্ছে একটা স্ত্রী জনন কোষ। এটা হচ্ছে একটা পুং জনন কোষ এবং এটা হচ্ছে একটা স্ত্রী জনন কোষ। তাহলে এই দুটো জনন কোষের মিলনের ফলে যে গ্যামেট তৈরি হয়, আমরা জানি যৌন জননে দুটি জনন কোষের প্রয়োজন হয়, একটা পুরুষ এবং একটা স্ত্রী। এই দুটো জননের ফলে মিলনের প্রয়োজন হয়, এবং যদি জনন কোষগুলো ক্রোমোজোম সংখ্যা দেহকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থেকে যেত, তাহলে কি হতো? তাহলে জীবটির ভেতরে যে ক্রোমোজোম আসতো, সেটা কি হতো? মনে করো এই পুং জনন কোষ, এর আছে দুটি, এর কয়টা আছে ক্রোমোজোম? দুটি। এই স্ত্রী জনন কোষ, এর ক্রোমোজোম আছে কয়টি? দুটি। তাহলে এই দুটো মিলিত হয়ে কয়টা তৈরি হবে? যদি 4টা তৈরি হতো, অর্থাৎ যদি দ্বিগুণ হয়ে যেত, অর্থাৎ এই জীবের দেহকোষ যদি 4 হয়ে যেত, পুরুষ এবং স্ত্রী জাইগোট মিলে এই 2 2 4 দুটো 4টা যদি হয়ে যেত, তাহলে কি হতো? তাহলে আস্তে আস্তে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যাটাও দ্বিগুণ হয়ে যেত। আস্তে আস্তে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যাটাও কি হতো? দ্বিগুণ হয়ে যেত। যদি প্রতিটি ক্রোমোজোমের সংখ্যা 8 বা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়, যদি প্রতিটি জীবন চক্র এভাবেই চলতে থাকে, অর্থাৎ এই 8টা হলো, আবার আরো একটা এরকম 4টা হলো, আবার এই দুটো মিলে 8টা হলো, আবার এই 8 মিলে আবার হচ্ছে 16টা হলো, তাহলে কি হবে? একসময় আস্তে আস্তে একেবারে অনেক হয়ে যাবে। আবার আমরা কিন্তু আরেকটা বিষয় জানি, তাই না, যে এই যে পুরুষ এবং স্ত্রী, এর মাধ্যমে যে ক্রোমোজোম গুলো আসবে, এই ক্রোমোজোমের ভেতরে কি আছে? জিন আছে। এই জিন কি করে? জিন বংশগতির বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায়। অর্থাৎ মা এবং বাবার যে বৈশিষ্ট্য আছে, সন্তানের সেই বৈশিষ্ট্যটা কিন্তু বহন করে নিয়ে যায়। কে বহন করে নিয়ে যায়? ক্রোমোজোম। তাহলে এইভাবে যদি আস্তে আস্তে বেড়ে যায়, তাহলে সেই দাদা দাদির ভেতরে যে বৈশিষ্ট্য ছিল, তাহলে সেই বৈশিষ্ট্য কি নাতি নাতনির ভেতরে থাকবে? থাকবে না, কিন্তু বিলীন হয়ে যাবে। আস্তে আস্তে আমূল পরিবর্তন ঘটে যাবে। আর এই কারণেই, অর্থাৎ বংশের ভেতরে কোনো আগের বংশধরের কোনো পরিবর্তন থাকবে না। বিবর্তন একেবারে অতি তাড়াতাড়ি বিবর্তন হয়ে বিস্তারিত একটা অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, এই কারণেই এই ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক আছে।
ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। কার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, অর্থাৎ মিওসিস পদ্ধতিতে। এর কারণ কি? এর কারণ হচ্ছে জীবের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার জন্য, জীবের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার জন্য। অর্থাৎ যৌন জননের ফলে পুরুষ এবং স্ত্রী কোষের মিলন ঘটে এবং জাইগোটে পূর্ণ সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায়। এভাবে ক্রোমোজোমের সংখ্যা বংশ পরস্পরায় একই থাকে এবং জননকোষ সৃষ্টির সময় এটা সম্পূর্ণ হয়ে যায়। অর্থাৎ কিভাবে হয়? মনে করো, একটু অপেক্ষা করো, এই মনে করো জনন মাতৃকোষ, এই জনন মাতৃকোষ, এই জনন মাতৃকোষ, এই 2n, এই হচ্ছে 2n। অর্থাৎ এবার মিওসিস পদ্ধতিতে বিভাজিত হলো, মিওসিস পদ্ধতিতে বিভাজিত হলো, বিভাজিত হয়ে এখানে আসলো n, এটা মনে করো পুরুষ, এখানে আসলো কি n, এটা মনে করো স্ত্রী, এটা স্ত্রী পুংজনন কোষ এবং এটা হচ্ছে পুরুষ পুংজনন কোষ। অর্থাৎ এটা হচ্ছে শুক্রাণু, এইটা হচ্ছে ডিম্বাণু। এই দুটো মিলিত হলো, মিলিত হয়ে এই দুটো মিলিত হলো, মিলিত হয়ে কি হলো? জাইগোট তৈরি করলো। এই দুটো মিলিত হয়ে 2n হলো, অর্থাৎ জাইগোট তৈরি করলো। এই দুটো মিলিত হয়ে জাইগোট তৈরি করলো, অর্থাৎ একেবারে সেই জনন মাতৃকোষে সমান হয়ে গেল, জনন মাতৃকোষে সমান হয়ে গেল। অর্থাৎ এর বৈশিষ্ট্যটা অক্ষুণ্ণ থাকলো। অর্থাৎ প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য এরকম বংশ পরম্পরায় টিকে থাকতে পারবে এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। অর্থাৎ মিওসিস কোষ বিভাজন মূলত জীবের জনন বা গ্যামেট সৃষ্টির সময় মাতৃকোষে ঘটে। আর এটা মূলত সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকের মধ্যে হয় এবং উন্নত শ্রেণীর জীবের ভেতরে শুক্রাশয়ে এবং ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। মস এবং ফার্ন জাতীয় উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয় এবং সেখানে জাইগোট ঘটে। এই যে এটা দুইবার বিভাজিত হচ্ছে, এই দুইবার বিভাজন অর্থাৎ প্রথমবার বিভাজনকে মিওসিস 1 বলবো আমরা, আর দ্বিতীয়বার বিভাজনকে বলবো মিওসিস 2। এই যে প্রথমবার যে বিভাজন, এই মিওসিসকে বলবো আমরা এই মিওসিস বিভাজন 1 এবং দ্বিতীয়বার বিভাজনকে বলবো আমরা মিওসিস বিভাজন 2। এভাবেই অপত্য ক্রোমোজোমের সংখ্যা অর্ধেকে পরিণত হবে এবং প্রথম বিভাজনে অর্ধেকে পরিণত হবে। অর্থাৎ এই যে জনন মাতৃকোষ থেকে প্রথমে অর্ধেক অর্থাৎ 1 বিভাজন 1 এবং বিভাজন 2 তে যে এটা আবার কি হবে? এটা আবার সেই আগের অনুরূপ মাতৃকোষের অনুরূপ একেবারে সমান সংখ্যক ক্রোমোজোম হবে। এইভাবে এই প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকবে। হ্যাঁ, তবে যে ব্যতিক্রম হয় না তা কিন্তু নয়, বাস্তবে মাঝে মাঝে অনেক রকম ব্যতিক্রম ঘটতে পারে। যেমন আমাদের নতুন একটা এসেছে যে একটা ব্যাঙের ভিতরে পরিবর্তন ঘটেছে। ব্যাঙটার প্রজাতি ছিল কি? জেনোপাস ট্রপিক্যালিস। এর সম্পূর্ণ সেট দ্বিগুণ হয়ে গেছিল, এর ক্রোমোজোমের সম্পূর্ণ সেট দ্বিগুণ হয়ে গেছিল। দ্বিগুণ হয়ে যাওয়ার পরে নতুন যে প্রজাতি তৈরি হয়েছিল সেটার নাম দিয়েছে বিজ্ঞানীরা জেনোপাস লিবিস। নতুন একটি প্রজাতি উৎপন্ন হয়েছে। প্ল্যান্টটি অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে এরকম প্রচুর হয়, অহরহ হয়। আমরা আবার সেগুলোকে ভালো হিসেবে ব্যবহার করতে থাকি, আমরা বেছে নিই বীজ হিসেবে, আলু, অনেক কিছু আছে। তো যা হোক, এইভাবে প্রজাতির জিনগত বৈশিষ্ট্য বজায় রেখে মানে প্রজাতির বিলুপ্তর হাত থেকে এটা রক্ষা করে। নাহলে তো প্রজাতি একসময় বিলুপ্তি হয়ে যেত, বিলুপ্তির পথে চলে যেত, আমরাও থাকতাম কিনা জানি না। তবে আস্তে আস্তে বংশ পরম্পরায় একটু তো বিবর্তন ঘটেই, একটু তো বিবর্তন ঘটেই, এটা ঘটবে, কিন্তু তারপরেও আমাদের প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি না কতটুকু বুঝতে পেরেছো। এটা একটু অনেকেই জটিল মনে করে, কিন্তু খুব বেশি কিন্তু জটিল নয়, খুবই সহজ, খুবই সহজ এবং খুবই সহজ, মন দিয়ে পড়লে খুবই সহজ। আমি তোমাদেরকে আবারও আজকের এই ক্লাসে বলবো তোমাদেরকে, তোমরা ছবিটা আগে আঁকাবে, আঁকানোর পরে ওইটা একবার একটু রিডিং করে নেবে, দ্বিতীয়বার তোমরা নিজেরা নিজেরা এটার বর্ণনা লিখবে এবং নতুন কোন একটা প্রজাতি কিংবা নতুন একটা কোনো উদাহরণ দিয়ে লিখবে, যেটা তোমাদের অনেক কাজে লাগবে, তোমাদের মানে মাথায় রাখতে সাহায্য করবে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই।
আজকে এই পর্যন্তই, আমি আর ক্লাস বাড়াবো না। তোমরা ভালো থেকো, আর আমার ক্লাস নেওয়ার সময় যদি কোনো ভাবে একটু ভুল ত্রুটি হয়ে যায় তোমরা সেটা শুধরে নিও এবং আমাকে জানিয়ে দিও যে ম্যাম এইভাবে নিলে ভালো হয়। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, ঘরে থেকো, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, বাসায় আসলে অবশ্যই অবশ্যই হাত ধুয়ে নিবে। এবং আরো একটা যে বিষয়টা সরকার একেবারে গুরুত্ব সহকারে দেখছে, সেই বিষয়টা হচ্ছে আমরা মাদককে না বলবো। কোনো এখন বাসায় আছি, কোনো ভাই কিংবা কোনো বোন আমাদের আশেপাশে আছে, তারা ডাকলে আমরা যে এমন কিছু নেব না, এমন কিছু গ্রহণ করব না যেটা আমাদের জন্য ক্ষতিকর। আমরা একটা সুস্থ পরিবেশে বাস করব এবং অন্যরা যদি বিপদে যায় তোমরা সেটা জানতে পারলে তোমাদের মা বাবা তাদের গার্জিয়ানকে জানাবে, যেন তাদের সেই বিপদ থেকে ফিরে আনতে পারে। তো আমরা সবাই ভালো থাকি, তোমরাও ভালো থাকো। আল্লাহ হাফেজ।